অভিষেক ব্যানার্জি বড় না কুণাল ঘোষ বড়, এটা তৃণমূলে যারা করে তারাই সিদ্ধান্ত নিতে পারবে কে তাদের কাছে বড়। যখন ভোট আসে তখন মমতা ব্যানার্জি বলেন আমি সব কেন্দ্রে প্রার্থী, আর ভোটের পরে যখন চুরি হয়, যখন জেলে যায় নেতারা, তখন ও যে ওটা করেছে আমি জানতাম না, বালু এরকম করেছে আমি জানতাম না, পার্থ এরকম করতে পারে জানতাম না। এই মমতা ব্যানার্জি যাতে দ্রুত দ্বিতীয়বার পোস্টমর্টম না হয় তার জন্য তার দলের এমপি বা তার দলের এমএলএকে, তার দলের কাউন্সিলরকে লাগিয়ে দিয়েছিলেন পানিঘাট স্টেশনে দ্রুত দাহ করার জন্য। আমরা এখনও মনে করি সঞ্জয়ের একার পক্ষে এরকম ঘটনা ঘটানো সম্ভব নয়। হেলে পড়া বাড়িতে আপনি থাকুন, আর হেলে পড়া বাড়ি পড়ে গিয়ে আপনি থাকার পরে আপনার শেষকৃত্য ওখানে সম্পন্ন হোক, আর মেয়র বসে বসে বলবেন আমি তো জানতাম ওই হেলে পড়া বাড়ি ওখানে থেকেছেন কেন। আসলে এগুলো হচ্ছে গিয়ে কতটা নিকৃষ্টতম বিবৃতি আপনি ভাবুন। দাদা একটা প্রশ্ন থেকে যাচ্ছে, সেটা হলো দীর্ঘদিন ধরে আমরা দেখেছি যে কুণাল ঘোষ তিনি অভিষেক ঘনিষ্ঠ, কিন্তু বিগত কয়েক সপ্তাহ ধরে যখন শিল্পীদেরকে বয়কট করার ঘোষণা হলো তখন দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একবারে বিপরীতে তিনি কথা বলছেন কুণাল ঘোষ। এবং কালকে আমরা দেখলাম যে শিক্ষা সেল যে রয়েছে সেখান থেকে বেশ কিছু জনের নাম বাদ গেছে, তারা সোশ্যাল মিডিয়াতে এসে লাইভে বলছেন যে আমরা অভিষেক ঘনিষ্ঠ, যে কারণেই আমাদের দল থেকে বাদ দেওয়া হয়েছে। কুণাল ঘোষ কোথাও গিয়ে কি মমতার খুব ঘনিষ্ঠ হতে চেয়েছেন, মমতাপন্থী হতে চেয়েছেন, যাতে তার যে মুখপাত্র যে পত্র রয়েছে সেই পত্র বাঁচানো সম্ভব? দেখুন, 3.5 বছরের জেল খাটা একজন লোক, তাকে একটা দল মুখপাত্র করে, সেখানেই সেই দলের রাজনৈতিক বা সেই দলের চিন্তাভাবনা নিয়ে প্রশ্ন থাকে। এবার অভিষেক ব্যানার্জি বড় না কুণাল ঘোষ বড়, সেটা তৃণমূলে যারা করে তারাই সিদ্ধান্ত নিতে পারবে কে তাদের কাছে বড়, কাকে তারা বড় করতে চায়, অভিষেক ব্যানার্জি না কুণাল ঘোষ। এবার এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সিদ্ধান্ত নেবে দাওয়াল কার সাথে তার আছে। এবার তৃণমূলের সেটা আভ্যন্তরীণ বিষয়। তৃণমূলের এই বিষয় নিয়ে আমরা ভারতীয় জনতা পার্টি আমরা একবারেই নই, কারণ প্রাইভেট লিমিটেড কোম্পানিতে যতদিন না পর্যন্ত প্রাইভেট লিমিটেড কোম্পানির যে মালকিন আছেন তিনি যে সিদ্ধান্ত নেবেন, অন্য সবাই একেবারে লাইট পোস্ট, ল্যাম্প পোস্ট, একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট, এটা তৃণমূলে প্রচারিত আছে। যখন ভোট আসে তখন মমতা ব্যানার্জি বলেন আমি সব কেন্দ্রে প্রার্থী, আর ভোটের পরে যখন চুরি হয়, যখন জেলে যায় নেতারা, তখন ও যে ওটা করেছে আমি জানতাম না, বালু এরকম করেছে আমি জানতাম না, পার্থ এরকম করতে পারে জানতাম না। এবার আসল কথা হচ্ছে গিয়ে যে প্রাইভেট লিমিটেড কোম্পানির মালকিনে এই অবস্থার পড়ার ফলে এই বিষয়টা এমন জায়গায় দাঁড়িয়েছে যে রাজনৈতিক ক্ষেত্রে তারা কি সিদ্ধান্ত নেবে ওই কোম্পানিটাকে টিকিয়ে রাখার জন্য। আসলে কোম্পানির মূল উদ্দেশ্য হলো টাকা তোলা, কাটমানি, চুরি জচ্চরে, কয়লা বালি পাথর এতে ঠিকই আছে। এবার তার থেকে মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য ওই পিসি ভাইপুর মধ্যে বিরোধ বলে একটা নতুন গেম খেলার চেষ্টা করছে। বাংলার মানুষ এটা বুঝে গেছে, এক্ষেত্রে বাংলার মানুষ আর তাদের এই গেমে ঢুকছে না। দাদা গেম থেকে আমার একটা প্রশ্ন মনে এলো, কালকে অভয়ের বাবা মা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট গেম খেলছেন, যেহেতু 26-এ একটা বিধানসভা নির্বাচন রয়েছে, তিনি ভোট গেম খেলছেন এবং যে কারণেই এই তার মেয়ের যে মৃত্যু নিয়ে যেভাবে তদন্ত লোপাট থেকে শুরু করে যাবজ্জীবন কারাদণ্ডর ঘোষণা, যেখানে তারা চেয়েছিলেন ফাঁসি হোক এবং একাধিক সঞ্জয় রায় ছাড়া অনেকেই যুক্ত দাবি করে আসছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ক্ষোভ যে রয়েছে তাই রীতিমতো উগরে দিলেন এবং বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় খেলতে ভালোবাসেন এবং 9ই আগস্ট থেকে তিনি খেলেই যাচ্ছেন। একদম তিনি বলেছিলেন, সেই বিবৃতিটা আমিও দেখেছি। অভয়ের বাবা যে কথাটা বলেছেন, মমতা ব্যানার্জি ওই যে খেলা হোক, কিন্তু এই খবর হচ্ছে মমতা ব্যানার্জি ওই বাড়িতে গিয়ে একজন মৃত পিতাকে 10 লক্ষ টাকার ক্ষতিপূরণ দিতে চেয়েছিলেন। একজন ডাক্তারি যে আমাদের ডাক্তার দিদিটা বা বোনটা মারা গেল, তার এই মৃত্যুকে ক্ষতিপূরণ দিয়ে ধামাচাপা দিয়ে দিয়েছিলেন এই মমতা ব্যানার্জি। এই মমতা ব্যানার্জি যাতে দ্রুত দ্বিতীয়বার পোস্টমর্টম না হয় তার জন্য তার দলের এমপি বা তার দলের এমএলএকে, তার দলের কাউন্সিলরকে লাগিয়ে দিয়েছিলেন পানিঘাট স্টেশনে দ্রুত দাহ করার জন্য। দুটো সবকে বাদ দিয়ে তাকে দাহ করা হয়েছিল। এই মমতা ব্যানার্জির পুলিশের অধীন, পুলিশের সামনে থেকে 9 থেকে 5 দিন পরে আমরা দেখেছিলাম 13 তারিখে, খুব 12 বা 13 তারিখে রাতের বেলা কী করে গিয়ে যে ক্রাইম সিন যেখানে হয়েছে সেই গলে ভাঙা চলে যায়। এই মমতা ব্যানার্জির পুলিশ, এই মমতা ব্যানার্জির পুলিশ যারা দায়িত্ব ছিল তখন হসপিটালের, তারা কি করে ওই যে ক্রাইম সিন যেখানে হয়েছে ঘটনার পরের দিন ভেঙে চুরে তছনছ করে দেওয়া যায়, সেই বেসিন থেকে শুরু করে ঘর থেকে শুরু সব নষ্ট করে দেওয়া যায়, কারণ এই মমতা ব্যানার্জি পুলিশ করেছিলেন, এটা সামনে মাথা হয়েছে। কিন্তু মমতা ব্যানার্জির এই পুলিশের সাথে তো সঞ্জয় একা দায়িত্ব নয়। আমরা এখনও মনে করি সঞ্জয়ের একার পক্ষে এরকম ঘটনা ঘটানো সম্ভব নয়। তো যেহেতু ক্রাইম সিনের সমস্ত যে তথ্য লোপাট সেগুলো ধ্বংস করে দিয়েছে, সিবিআইয়ের পেতে হয়তো সমস্যার সৃষ্টি হয়েছে অনেকগুলো বিষয়। কারা করেছিল, কেন করলো, কেন চালাচালারাশি, সেই সকালবেলা ঘটনাটা তার আগের দিন ঘটলো, পরের দিন সন্ধ্যে 6টার সময় কেন এফআইআর লেখা হলো, এই তাই এত ঘন্টা পরে এফআইআরটা কেন নিল, এবং এফআইআর প্রথমে যখন কেস রিজু করেছিল 10:30টার সময়, যার নামে হচ্ছে সে ওখানে থানায় প্রেজেন্ট নেই। এই বিভিন্ন ঘটনাগুলো কাকে বাঁচানোর জন্য একের পর এই ঘটনা ঘটেছে। স্বাভাবিকভাবে এটাগুলো হতো,
স্বাভাবিকভাবে হতে এটা হতো না। তাহলে কাকে বাঁচানোর জন্য এই ঘটনাগুলো, কাকে এই অসহায় করেছে, সেই বিষয়টা প্রশ্ন থেকেই যাচ্ছে। এবং আমরা মনে করি যে এর সাথে বৃহত্তর চক্রান্তে এখনও অনেকে সঞ্জয় একা নয়, সঞ্জয়ের সাথে অনেকেই মদতদাতা ছিল। এর সাথে এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য যারা চেষ্টা করেছেন তাদের দৃষ্টান্তমূলক সাজা হওয়া উচিত। একটা জল্পনা উঠেছিল যে 2025-এ একটা নতুন রাজনৈতিক দল আসতে চলেছে। যদি কোনো রাজনৈতিক দল আসে পশ্চিমবঙ্গে, বিজেপি সেই দলের সাথে কি সমঝোতায় নামবে? দেখুন, রাজনৈতিক দল তো অনেক হতে পারে, বিজেপি সম্বন্ধে নাম দেখে সেটা বলার দায়িত্ব বা আমাদের নয়, সেটা দল ঠিক করবে। দলে আসলেই যে তার সাথে সমঝোতা নামতে হবে, সমঝোতা করতে হবে নয়। কারণ বিজেপি পশ্চিমবঙ্গে যে পরিস্থিতিতে আছে, যে পজিশনে আছে, তার ক্ষমতা অনেক বেশি। কোনো রাজনৈতিক দলের নতুন করে জন্ম হলে 2 মাস 6 মাস 1 বছরের একটা রাজনৈতিক দলের জন্ম হয়ে গেলে তারাই যে পশ্চিমবঙ্গে করে দেবে নয়। আর বিজেপি দীর্ঘদিন ধরে এখানে লড়াই সংগ্রাম করছে, দীর্ঘদিনের কার্যকর্তারা রয়েছে, অনেক বিজেপি কর্মীর রক্ত গেছে এর জন্য, অনেক বিজেপি কর্মীর প্রাণ গেছে এই দলটাকে পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত করার জন্য। তাই তাদের অবদানের কথা চিন্তা করে বিজেপির সিদ্ধান্ত সে সময় নেবে। এখন তো সেই ব্যাপারে কোনো কিছু ভাবছে বলে আমরা মনে করি না। শেষ প্রশ্ন হলো, 2600 বিধানসভা রয়েছে। আমরা গত বিধানসভায় দেখেছিলাম ভোটের আগে পুরো এক সারির নেতা তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করেছিলেন। এবারে 2600 নির্বাচনের আগে যদি তৃণমূল থেকে এক সারির নেতা তারা যদি বিজেপিতে যোগদান করেন, আপনারা যারা দীর্ঘদিন ধরে বিজেপির হয়ে লড়ছেন তাদের গ্রহণযোগ্যতা কতটা হবে? দেখুন, রাজনৈতিক দল থাকলে দলের সদস্যদের আগমন ঘটবে, সদস্য কেউ না মনোকষ্ট হয়ে কেউ হয়তো যেতেও পারেন। এটা রাজনৈতিক দলের পার্ট, সব দলেই হয়, রাজনৈতিক দল থাকলে এটা হবে। কিন্তু একটা কথা দেখতে হবে যে নীতি আদর্শের পরে কারা দাঁড়িয়ে আছে। আমরা নেশন ফার্স্টের মন্ত্রে দীক্ষিত হয়ে আমাদের সেইখান থেকে 80 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা কখনো আমাদের জাতীয়তাবাদকে সরে আসিনি। আমাদের কখনোই আমাদের যে এজেন্ডা ছিল যে হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকা, আস্থাশীল থাকা, যে নীতি আদর্শ, সেটাকে আমরা কোনোদিন নষ্ট করতে দিই না। আমাদের ভারতীয় ঐতিহ্য, প্রাচীন সনাতন ঐতিহ্যকে রক্ষা করার যে দায়িত্ব ভারতীয় জনতা পার্টি পালন করে চলেছে, সেটার জন্য আর কোথায় কে আসলো না গেলো এটা ফ্যাক্টর নয়, আসতেই পারে এবং প্রয়োজনে তাদের কোনো যেতেই পারে। এটা রাজনৈতিক দলের একটা পার্ট। এটা আগমন এবং বহিরাগমন সবসময় হতে পারে, হয়, এটা নিয়ে কোনো আগামী দিন দেখা যাবে কে কোথায় গেছে। কলকাতাতে যে হারে বাড়ি ভেঙে যাওয়ার ঘটনা এসেছে, সেক্ষেত্রে আমরা গতকাল দেখলাম যে ট্যাংরাতেও একটি বাড়ি হেলে পড়েছে এবং সোদপুরেও আমরা দেখেছিলাম বাঘাযতীনে তো বাড়ি ভেঙে গিয়েছিল। এবং আজকে সেই প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেছেন যে হেলে পড়া বাড়ি যে বিপজ্জনক হবে তা কিন্তু নয়। তার মানে কি? তার মানে বলতে চাইছি হেলে পড়া বাড়িতে আপনি থাকুন, আর হেলে পড়া বাড়ি পড়ে গিয়ে আপনি থাকার পরে আপনার শেষকৃত্য ওখানে সম্পন্ন হোক, আর মেয়র বসে বসে বলবেন আমি তো জানতাম ওই হেলে পড়া বাড়ি ওখানে থেকেছেন কেন। আসলে এগুলো হচ্ছে গিয়ে কতটা নিকৃষ্টতম বিবৃতি আপনি ভাবুন। নিকৃষ্টতম না হলে একটা বাড়ি হেলে গেছে, সেখানে মানুষকে থাকার জন্য অনুমোদন করেছে, অনেক বাড়ি বিপজ্জনক রেখা আছে, সেই বাড়ির সাথে উনি তুলনা করতে চাইছেন। কিন্তু যে বাড়িগুলো হেলেছে আপনি দেখবেন সবকটা নতুন বাড়ি, সবকটা বাড়ি প্রমোটিং আনে 5 বছর 6 বছর 10 বছরের মধ্যে তৈরি হয়েছে। এই বাড়িগুলো কারা তৈরি করলেন? কলকাতার মেয়র থাকাকালীন বিধাননগরে যে বাড়ি হেলে পড়েছে, বিধাননগর মেয়র কারা ছিলেন? তৃণমূলের মেয়র, তৃণমূলের কাউন্সিলর, তৃণমূলের নেতা, ওখানে বাইরের কোনো লোক নেই। তাহলে তারা নিয়েছে তাদের একটা জিনিস, তারা শুধু কাটমানি দাও, প্ল্যান পাস করো, কাটমানি দাও, ইলেকট্রিকের লাইন পাস করো, কাটমানি দাও, জলের লাইন পেয়ে যাবে। এই কাটমানি দিয়ে 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 একটা প্রশাসনিক ব্যবস্থা এমন জায়গায় নিয়ে এসেছে, সেই জায়গাটা এইখানে গেছে। ফলে সেই জন্যই আজকে এই যে বাংলার যে কলকাতা শহরের পরে যে বাড়ি, শুধু কলকাতা শহর কেন, আপনি যে শহরও যাবেন সেই শহরে দেখবেন শুধুমাত্র টাকা দিয়ে প্ল্যান পাস হয়ে যাচ্ছে, একের পর এক দুর্নীতি। পুকুর ভরাটটা কি? কলকাতা শহরে যত জলাশয় আজ থেকে 15 বছর আগে ছিল, আজকের দিনে যে দেখুন জলাশয়ের সংখ্যা কোথায় গেছে। যে কোনো পৌরসভা এলাকায় জলাশয় বন্ধ করা একটা প্রধান উপকরণ। মেয়র বলুন, চেয়ারম্যান বলুন, তাদের একটাই কারণ, এলাকা জলাশয় বন্ধ করো, জলাশয় বন্ধ করে সেখানে বহুতল বানাও, এবং বহুতল বানাতে গিয়ে যা লাগে শুধু আমাদের টাকা দাও, টাকা দিলেই সব পাস। এটাই চলছে, এটাই দিয়েছি। ববি হাকিম তার পক্ষে নয়, কারণ ববি হাকিম একটা পার্ট তো তার দলে, সেই জন্য এরকম করছেন মেয়র হিসেবে। তাহলে কি আপনি বলতে চাইছেন যে কাটমানি দিলেই বেআইনি বাড়ি আইনগতভাবে হয়ে একদম তালিকায় চলে একদম প্রতিটা বাড়ি, আমি এখানে চ্যালেঞ্জ করে বলছি, প্রতিটা বাড়ির যে এই যে ক্যান্টিলেভার বাড়ি থাকছে যে নিয়ম, এই যে জানি না বাড়ির অনেকগুলো নাম টাম থাকে, সেসবগুলো হয়তো আমি একটু সঠিকভাবে আমার জানা নেই, কিন্তু এই যে বাড়িগুলো প্রথমে বন্ধ হয়ে যাচ্ছে, করতে পারবে না, আবার 2 সপ্তাহ পরে সেই বাড়ি আবার চালু হয়ে যাচ্ছে, কি কারণ হচ্ছে? কত টাকার বিনিময়ে যাচ্ছে? ক লাখ যাচ্ছে? 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 50 লাখ টাকা দিলেই সব পাস হয়ে যাচ্ছে। বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।